হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও সেই ইন্ডিয়ান পলিটি সিরিজ যেটা আমরা তোমাদের করাচ্ছিলাম ফর মেনি ইম্পর্টেন্ট এক্সামস অফ ত্রিপুরা, যেগুলো আপকামিং দিনে শিডিউলড আছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3, ইলেকশন ইন্সপেক্টর, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন এনবিএস বা নবোদয় বিদ্যালয় সমিতি, ট্রাইবাল ওয়েলফেয়ার, সমস্ত পরীক্ষার জন্য মাস্টার ক্লাস আমরা তোমাদের করাচ্ছিলাম ইন্ডিয়ান পলিটি, কারণ এই সাবজেক্ট থেকে কোশ্চেন আসবেই। ঠিক আছে, সো ইম্পর্টেন্ট মানে টপিকসগুলো আমরা তোমাদের পড়াচ্ছিলাম। অলরেডি কিন্তু ফান্ডামেন্টাল রাইটস আমরা শেষ করেছি, মানে গত দিনের ক্লাসে 3-4টে ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নিও। এটা হচ্ছে ওই সিরিজের নেক্সট ক্লাস, যেখানে আমরা বিভিন্ন রিটস নিয়ে আমরা বোঝাবো। ঠিক আছে, রিটস ইন কনস্টিটিউশন আর মিসেলিনিয়াস কিছু পয়েন্টস দেখবো আমরা রিগার্ডিং দ্য ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, আজকের ক্লাসটা বেশি বড় হবে না, কারণ কিছু আর্জেন্ট কাজ আছে। যতটুকু সম্ভব আমরা ক্লাসটাকে কন্টিনিউ রাখছি, যাতে সিলেবাসটা তোমায় যাতে শেষ করে দেওয়া যায়। মনে রাখবে, ত্রিপুরা হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমির যে গ্রুপ ডির পরীক্ষাটা আগামী মাসের মধ্যেই তোমরা ডেট পেয়ে যাবে। ঠিক আছে, যতটুকু আমাদের কাছে খবর। কিন্তু মনে রাখবে, কোর্টের কোনো পরীক্ষা মানেই পলিটি কিন্তু সবচেয়ে বেশি আসবে। তার জন্য আমরা বা টিপিএসসিতেও কিন্তু পলিটি থেকে কিন্তু কনফার্ম কোশ্চেন্স আসে। আর এখন কিন্তু স্টেটমেন্ট স্পেসিফিক কোশ্চেন আসে, বলে 3-4টে স্টেটমেন্ট দিয়ে দেয়, বলে কোনটা কারেক্ট। সো এইগুলো আনসার করতে গেলে তোমাদের বেসিক জিনিসগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে। ওই টার্গেটটা নিয়েই কিন্তু আমরা এই ক্লাসগুলো করাচ্ছি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস এটা, প্লাস ভিডিও ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই ক্লাসটা, গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নেওয়ার সুযোগ করে দেবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরি, জেনুইন রেগুলার আপডেটস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর এট দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি এন্ড উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএসসি, ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতির পরীক্ষা, ট্রাইবাল ওয়েলফেয়ার, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি2, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইনক্লুডিং একদম আপডেটেড নোটস, কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু জুন 2024। এই নোটসগুলো এইভাবেই বানানো হচ্ছে যাতে তোমাদের পরীক্ষাতে অনেক অনেক হেল্প হয় আর কমন যাতে পড়ে। ঠিক আছে, সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো আজকের ক্লাসটা বেশি বড় হবে না, শুরু করছি। তোমরা কিন্তু আগের ক্লাসগুলো কিন্তু দেখে নিও। ঠিক আছে, এখানে আমরা রিটস পড়াবো। ঠিক আছে, রিটস বা বলতে পারো এটা একটা রিটেন ডিক্লারেশন। ঠিক আছে, মনে রাখবে এখানে লেখা কম থাকবে, আমরা বলবো বেশি। তো তোমরা একটা খাতা কলম বা যেখানেই তোমরা নোট ডাউন করো ওই জিনিসগুলো নিয়ে বসো, আর আমরা যা বলছি শুনে তোমরা লিখো। ঠিক আছে, একটা সাইলেন্ট এনভায়রনমেন্টে গিয়ে ক্লাসটা তোমরা করো। ঠিক আছে, সো এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কিন্তু কোশ্চেন্স কিন্তু প্রায় বিভিন্ন পরীক্ষায় কিন্তু রিপিট হয়। ভেরিয়াস রিটস ইন আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন। রিটস মানে হচ্ছে একটা রিটেন ডাইরেক্টিভ, যে তুমি কিছু করো, এই রকম একটা অর্ডার ইস্যু করা। টু ডু সামথিং, একটা অর্ডার দেওয়া হয়, একটা ডাইরেকশন দেওয়া হয় যে ডু, মানে ডু ইন দিস ওয়ে। ঠিক আছে, বিভিন্ন টাইপের রিটস আছে, যেমন টোটাল 5টা রিট আছে। একটা হচ্ছে হেবিস কর্পাস, একটা হচ্ছে ম্যান্ডেমাস, একটা হচ্ছে কুও ওয়ারেন্টো, একটা হচ্ছে প্রোহিবিশন, একটা হচ্ছে কার্টিওরারি। ঠিক আছে, এগুলো কি বেসিক্যালি তোমাদেরকে কিন্তু এগুলোর ফিচার্স থেকে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে যে এই ফিচারটা কোন রিটের মধ্যে আছে। মনে রাখবে, রিট কিন্তু বোথ সুপ্রিম কোর্ট আর হাই কোর্ট কিন্তু ইস্যু করতে পারে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল নাম্বার 32, আর্টিকেল নাম্বার 32 যেটাকে বলা হয় বেসিক ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা সুপ্রিম কোর্ট বলেছে। ঠিক আছে, মনে রাখবে আর্টিকেল নাম্বার 32 নিয়ে রিসেন্টলি টিটিএডিসির এসজেডিও পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করেছিল। আর্টিকেল নাম্বার 32 কে বি.আর. আম্বেদকর, যিনি ছিলেন চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন, উনি বলেছিলেন ইট ইজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কতবার যে কোশ্চেনটা এসছে, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে দিস ইজ দ্য বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন।
মনে রাখবে এই যে 32 নাম্বার আর্টিকেল, এই আর্টিকেলেই বলে যে সুপ্রিম কোর্ট হুইচ ইজ দ্য হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটি ইন দ্য কান্ট্রি, ওনারা কিন্তু রিটস ইস্যু করতে পারে। ঠিক আছে, তেমনি ভাবে হাইকোর্টও রিটস ইস্যু করতে পারে। দিস ইজ আন্ডার আর্টিকেল নাম্বার 226। আর্টিকেল নাম্বার 226 এটাই বলা আছে যে একটা স্টেটের হাইকোর্ট কিন্তু কি ইস্যু করতে পারে, রিটস ইস্যু করতে পারে ইন কেস অফ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস বা কোনো কিছু থেকে ইন্ডিয়ার কোনো সিটিজেনকে যদি বাধা দেওয়া হয়, যেটা দিয়ে ওর ফান্ডামেন্টাল রাইটস যেগুলো দেওয়া আছে ইন্ডিয়ান ভারতীয় সংবিধানে ওইগুলো ও পাচ্ছে না, ঠিক আছে, তার জন্য কিন্তু বা কোনো মানে যেটা কনস্টিটিউশনে যেটা বলা আছে যে জিনিসগুলো যে একটা সিটিজেন এই জিনিসগুলো পাবে অ্যাকর্ডিং টু দ্য ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, এগুলো ওর মৌলিক অধিকার, কিন্তু ও পাচ্ছে না, তখন ও কিন্তু সবচেয়ে প্রথম হাইকোর্টে ও যেতে পারে। ইন মানে কি বলবো, এক্সট্রিম কেসেস হি ক্যান অলসো গো টু সুপ্রিম কোর্ট এজ ওয়েল। আর এই সুপ্রিম কোর্ট অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 32 আর হাই কোর্ট অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 226 দে বোথ ক্যান ইস্যু রিটস। ঠিক আছে, এই রিটস গুলো কিন্তু বেসিক্যালি একটা অর্ডার। ঠিক আছে, মনে রাখবে সুপ্রিম কোর্ট কিন্তু অর্ডার দিতে পারে হাই কোর্টকে একটা রিটের মাধ্যমে। এই রিটটা কোনটা এটা আমরা বলছি, তার আগে আমরা প্রত্যেকটা রিটের কি কি মিনিং আমরা জেনে রাখছি তোমাদের। সো প্রথম যে রিটটা ওটা কি, হেবিস কর্পাস। হেবিস কর্পাসকে আমরা আরেকটা নামে বলি কি, টু হ্যাভ দ্য বডি অফ। কি বলেছি, টু হ্যাভ দ্য বডি অফ। এটাকে কি বলে, টু হ্যাভ দ্য বডি অফ। এটা বেসিক্যালি কি, এটা বেসিক্যালি হচ্ছে যখন কোনো আনলফুল ডিটেনশন হয়। আনলফুল ডিটেনশন মানে এটা বেসিক্যালি একটা অর্ডার যেটা নাকি ইস্যু করা হয় কোনো কোর্টের দ্বারা কোনো ডিটেইনড যে পার্সন আছে ওকে ফিজিক্যালি প্রেজেন্ট করানোর জন্য। ঠিক আছে, মনে রাখবে কোর্ট কিন্তু, কোর্ট মানে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের কথাই বলছি আমরা এখানে। ডিস্ট্রিক্ট কোর্টের কিন্তু রিটস ইস্যু করার কিন্তু প্রভিশনস কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোনো আর্টিকেলে কিন্তু নেই। অনলি সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্টস হ্যাভ দ্য অথরিটি টু ইস্যু রিটস। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই হেবিস কর্পাস যে রিটটা আছে এটা কোর্ট ইস্যু করতে পারে এগেনস্ট প্রাইভেট কোনো অথরিটির এগেনস্টে প্লাস গভর্নমেন্ট অথরিটি, বোথ দুইটা অথরিটির এগেনস্টে কিন্তু হিবিস কর্পাস কিন্তু হিবিস কর্পাসের যে রিটটা এটা কিন্তু ইস্যু করতে পারে কোর্টস। ঠিক আছে, ইট ইজ ইউজড ফর আনলফুল ডিটেনশন। এটা বেসিক্যালি একটা অর্ডার যেটা ইস্যু করা হয় কোর্টের দ্বারা যাতে করে ডিটেইনড যে পার্সনটা আছে ওনারা যাতে ফিজিক্যালি যাতে প্রেজেন্ট মানে ওনাদেরকে করা হয় তার জন্য একটা রিট বা একটা অর্ডার ইস্যু করা হয়। মনে রাখবে রিটের কথার মানেই হচ্ছে এগুলো সেই জিনিস যেগুলো এনফোর্স করা হয় ইন কেস ইফ ফান্ডামেন্টাল রাইটস, যদি কোনো সিটিজেনকে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার পাওয়া থেকে কেউ বঞ্চিত করে তার এগেনস্টে সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট রিট ইস্যু করতে পারে। ঠিক আছে, সো হিবিস কর্পাস মানে কি, টু হ্যাভ দ্য বডি অফ, টু হ্যাভ দ্য বডি অফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট হচ্ছে কি ম্যান্ডেমাস। ম্যান্ডেমাসের মানে মেইন ট্যাগ লাইনটা কি, উই কমান্ড। ম্যান্ডেমাস হচ্ছে উই কমান্ড, ম্যান্ডেমাস রিট। ঠিক আছে, এটা বেসিক্যালি একটা কমান্ড। ঠিক আছে, কমান্ড যেটা কোর্টের থেকে একটা গভর্নমেন্ট সার্ভেন্টকে দেওয়া হয়, সরকারি কর্মচারীকে দেওয়া হয় একটা কোর্টের থেকে, টু পারফর্ম হিজ ডিউটিস প্রপারলি। যদি কোনো সরকারি কর্মচারী নিজের ডিউটি পারফর্ম না করে, ও ডিউটিতে গাফিলতির জন্য কারোর ফান্ডামেন্টাল রাইটস পাওয়া থেকে বঞ্চিত হয়ে থাকে, তখন কোর্টে এই ম্যান্ডেমাস রিটটা ইস্যু করতে পারে, যেটাকে আমরা ট্যাগলাইনটা কি বলি, উই কমান্ড। কোর্ট ডাইরেকশন দিয়ে বলতে পারে ম্যান্ডেমাস রিটটা ইস্যু করে যে গভর্নমেন্ট সার্ভেন্টকে যে তুমি তোমার ডিউটিটা পালন করো ঠিকঠাকভাবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই ম্যান্ডেমাসটা কি ডাইরেকশন করে, তুমি অ্যাক্টিভিটি একটা কিছু অ্যাক্টিভিটি করো, মানে তুমি যেভাবে কাজ করছো তোমার কাজ করার তারিকা বা ওয়েটা ভুল, তোমার এখন তুমি যেভাবে কাজ করছো ওইভাবে কাজ করলে কোনো একজন মানুষের ফান্ডামেন্টাল রাইটস থেকেও বঞ্চিত হচ্ছে। সো তুমি তোমার কাজ করার যে ওয়েটা তুমি পরিবর্তন করো, তার জন্যই হচ্ছে কমান্ড। কোর্টে কমান্ড দেয় যে তোমার করতেই হবে ওই রকম কমান্ড, বেসিক্যালি ইটস অ্যান অর্ডার। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো ম্যান্ডেমাস কমপ্লিট, হেবিস কর্পাস কমপ্লিট। ঠিক আছে, এবার হচ্ছে কুও ওয়ারান্টো। কুও ওয়ারান্টো বা কুও ওয়ারেন্টো, এটার মিনিংটা কি, বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট। কি বলেছি, বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট।
বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট, এটাই কিন্তু তোমাদের কি কুও ওয়ারেন্টো। এটার বেসিক্যালি মানে কি, মানে হচ্ছে যদি কেউ ইনলিগেলি বা ধরো যদি কোনো মানুষ, কোনো একজন পার্সন যদি ইনলিগেলি কোনো পাবলিক অফিসকে, কোনো গভর্নমেন্টের অফিসকে ইনলিগেলি যদি মানে অ্যাকোয়ার করে নেয়, বলে না হারাপলে না, যদি অ্যাকোয়ার করে নেয় ইনলিগেলি, ওটা যাতে প্রিভেন্ট করা যায় তার জন্য কিন্তু কুও ওয়ারেন্টো রিটস কিন্তু ইস্যু করতে পারে বোথ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট। ঠিক আছে, কিন্তু মনে রাখবে এই রিটটা কিন্তু কোনো প্রাইভেট বা মিনিস্ট্রিয়াল অফিসের কোনো মানুষের এগেনস্টে কিন্তু ইস্যু করা যায় না কুও ওয়ারেন্টো যেই রিটটা। ঠিক আছে, এটা বেসিক্যালি ইট মিনস বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট টু প্রিভেন্ট ইললিগেল ইউসারপেশন, মানে আসারপেশন বা USURPATION। ইউসারপেশন মানে হচ্ছে আমরা যে বলি না হারাপলে না, মানে জবরদস্তি দখল করে রেখেছে, ওটাকে মিস ইউজ যাতে না করা হয়, টু প্রিভেন্ট ইললিগেল আসারপেশন অফ এ পাবলিক অফিস বাই এ পার্সন। ঠিক আছে, ইস্যু করা হয় কুও ওয়ারেন্টো যে রিটটা বাই দ্য সুপ্রিম কোর্ট অর হাই কোর্ট, ইট ক্যান নট বি ইস্যুড এগেইনস্ট প্রাইভেট অর মিনিস্ট্রিয়াল অফিস। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রহিবিশন যে রিটটা, এটার নাম কি হচ্ছে, এটা ট্যাগলাইনটা হচ্ছে টু ফরবিড FORBID, টু ফরবিড। ঠিক আছে, এটাকে আরেকটা নামে কি বলা হয়, এটা একটা অল্টারনেটিভ রিটও কিন্তু এটাকে বলা হয়, অল্টারনেটিভ বা পেরেম্পটরি রিটও কিন্তু বলা হয়। অল্টারনেটিভটা তোমরা জেনে রাখো, এটা বেসিক্যালি একটা ডাইরেকশন দেয় কিন্তু কোনো অ্যাক্টিভিটি করতে ডাইরেকশন দেয় না। যেমন ম্যান্ডেমাসে দেখেছি কমান্ড দেয় যে গভর্নমেন্ট সার্ভেন্টকে তুমি ঠিকঠাকভাবে কাজটা করতে বলে, একটা অ্যাক্টিভিটি কিছু করতে বলে, কিন্তু এখানে প্রহিবিশনে কোনো কাজ করতে বলে না, শুধু একটা মানে ওয়ার্নিং টাইপের এখানে দেওয়া হয়। ইট ডাইরেক্টস ইনঅ্যাক্টিভিটি, কোনো অ্যাক্টিভিটি করতে বলে না, বা ও যেভাবে কাজ করছে ওটার এগেনস্টে ওটার তারিকা বা বলতে পারো ওটার ওয়েটা কোনো কিছু পরিবর্তন করে কাজ করতে কিছু বলে না। এটা বেসিক্যালি কি করা হয়, এই যে প্রহিবিশন যে রিটটা, এটা হাইকোর্টের থেকে কোনো লোয়ার কোর্টকে ইস্যু করা হয় যদি লোয়ার কোর্টে এমন কিছু মানে জাজমেন্ট দিল যেটা ওর মানে দেওয়া উচিত ছিল না বা ওর জুরিসডিকশন লিমিটের বাইরে, তখন ওকে ওই জুরিসডিকশন লিমিটে থাকার জন্য হাইকোর্ট থেকে কোনো লোয়ার কোর্টকে প্রহিবিশন নামের রিটটা কিন্তু ইস্যু করা হয়। এটা বলে টু ফরবিড, তুমি থামো, কোনো কিছু নতুন কিছু করতে বলে না, বা বলে না যে তুমি ওইভাবে অল্টারনেটিভ ভাবে করো। ঠিক আছে, বলে যে তুমি থামো, তোমার জুরিসডিকশনের লিমিট এতটুকুই। ঠিক আছে, এটা দিস ইজ অনলি এ প্রিভেন্টিভ রিট, এটা শুধু প্রিভেন্ট করে যে লোয়ার কোর্ট যে একটা কাজ করছে ওর জুরিসডিকশনাল লিমিটের বাইরে গিয়েও কোনো কাজ করছে, তখন লোয়ার কোর্ট যাতে না করে তার জন্য জাস্ট বলে থামো। এটার নামই হচ্ছে প্রহিবিট মানে হচ্ছে ওকে একটা জিনিস করতে না দেওয়া। ঠিক আছে, কিন্তু বলে না যে তুমি এইভাবে না করে অন্যভাবে করো, তার জন্য ইনঅ্যাক্টিভিটি, কোনো অ্যাক্টিভিটি করতে বলে না, তার জন্য ডাইরেক্ট ইনঅ্যাক্টিভিটি, দিস ইজ কল প্রহিবিশন রিট। ঠিক আছে, নেক্সট আরেকটা রিট হচ্ছে কার্টিওরারি রিট। এটার ট্যাগ লাইনটা হচ্ছে কি, টু বি সার্টিফাইড। কি বলেছি, টু বি সার্টিফাইডও বলে যদি লেখা কিছু বুঝতে না পারো, বলে আমরা স্পিডে পড়াচ্ছি তো তার জন্য, বা আমি এখানে একটু স্পষ্টভাবে লিখে দিই, টু বি সার্টিফাইড বলে, বা টু বি ইনফর্মডও বলে এটাকে। ঠিক আছে, এটা ট্যাগ লাইনটা কি, টু বি সার্টিফাইড বা টু বি ইনফর্মড, কার্টিওরারি রিট। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, অনেক সময় ডাইরেক্টলি এই ট্যাগ লাইনগুলো দিয়ে জিজ্ঞেস করে এটা কোন রিটের। ঠিক আছে, মনে রাখবে সুপ্রিম কোর্ট হাইকোর্ট দুজনেই কিন্তু রিট ইস্যু করতে পারে অ্যাকর্ডিং টু আর্টিকেল 32 অ্যান্ড আর্টিকেল নাম্বার 226 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। মনে রাখবে এই কার্টিওরারি যে রিটটা, এটা হচ্ছে বোথ প্রিভেন্টিভ, কোনো কিছু আটকায়, প্লাস কিউরেটিভ, মানে কোনো কিছু কিওর করে দেয়। ঠিক আছে, মানে কিউরেটিভ বলতে তোমরা মানে বলতে পারো মানে একটা কিছু মানে যেভাবে করছিল ওইভাবে না করে অন্যভাবে করার একটা সাজেশন দেয়, প্লাস যেভাবে হচ্ছে ওটাকে আটকায়। ঠিক আছে, ইট মিনস টু বি সার্টিফাইড অর টু বি ইনফর্মড। বেসিক্যালি এই কার্টিওরারি রিটটা ইট ইজ ইস্যুড বাই এ হাইকোর্ট থেকে লোয়ার কোর্টকে এই রিটটা ইস্যু করা হয়। ঠিক আছে, টু এ লোয়ার কোর্ট বা কোনো ট্রাইব্যুনালকে ইস্যু করা হয় এই রিটটা
যেটা নাকি মানে কি বলবো, মানে ধরো লোয়ার কোর্ট কোনো একটা জাজমেন্ট দিয়ে দিয়েছে, কোনো কিছুতে জাজমেন্ট, ফাইনাল জাজমেন্ট দিয়ে দিয়েছে, তখন ইন দ্যাট কেস সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ধরো ডিস্ট্রিক্ট কোর্টে কোনো জাজমেন্ট দিয়ে দিয়েছে, যেটা হাইকোর্ট মনে করেছে যে দিস ইজ নট, মানে অ্যাকচুয়ালি দিস ইজ আউটসাইড দেয়ার জুরিসডিকশন লিমিট, তখন হাইকোর্ট থেকে কার্টিওরারি যে রিটটা ইস্যু করা হতে পারে এগেইনস্ট দ্য লোয়ার কোর্ট, ইস্যু করতে পারে ওদেরকে, যে কোনো একটা ধরো একটা পেন্ডিং কেস যেটা লোয়ার কোর্টে ঝুলে আছে, ঠিক আছে, যেটা লোয়ার কোর্টে ঝুলে আছে, যার এগেনস্টে কেসটা হয়েছে বা যে করেছে কেসটা, ও হাইকোর্টের কাছে অ্যাপ্রোচ করলো, তখন হাইকোর্ট বুঝলো যে না লোয়ার কোর্টের জুরিসডিকশন লিমিটের বাইরে, তখন হাইকোর্ট এই কার্টিওরারি রিটটা ইস্যু করতে পারে লোয়ার কোর্টকে ডাইরেকশন দেওয়ার জন্য যে তুমি এই কেসটা আমাদেরকে ট্রান্সফার করো, টু ট্রান্সফারে মানে পেন্ডিং কেস, বা ধরো এমন কোনো অর্ডার ইস্যু করলো লোয়ার কোর্ট যেটা মানে যে অর্ডারটা মানে ধরো হাইকোর্ট ফিল করলো যে দিস ইজ আউটসাইড দেয়ার জুরিসডিকশন লিমিট বা দিস ইজ নট দ্য অর্ডার দে শুড হ্যাভ পাস, তখন ইন দ্যাট কেস ইউজিং দিস রিট হাইকোর্ট ডাইরেকশন করতে পারে যে তুমি তোমার অর্ডারটা স্কোয়াশ করো, ঠিক আছে, তুমি তোমার অর্ডারটা সরিয়ে দাও। বুঝতে পেরেছো? মনে রাখবে এই যে কার্টিওরারি রিটটা হুইচ ইজ বোথ প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ, এটা কিন্তু কোনো লেজিসলেটিভ বা প্রাইভেট বডিসের এগেনস্টে কিন্তু ইস্যু করা যাবে না, গভর্নমেন্ট বডিসের এগেনস্টে কিন্তু ইস্যু করা যাবে এক্সেপ্ট লেজিসলেটিভ বডিস। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের রিট। যা যা রিটস থেকে বোঝালাম 5টা রিট, কোশ্চেন আসলে আমরা যা বুঝিয়েছি এর বাইরে কোশ্চেন আসবে না। আর রিটস থেকে 3টে পরীক্ষা দিলে একটার মধ্যে কোশ্চেন কিন্তু আসেই, স্পেসিফিক্যালি টিপিএসসি, হাইকোর্ট, এসএসসি, রেলওয়ে সবগুলোর মধ্যে কিন্তু রিটস থেকে পরীক্ষা মানে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। তোমরা এখন কোনো পরীক্ষা দাও বা সামনের বছর রিটস থেকে কোশ্চেন আসবেই, and the explanation will not change। ঠিক আছে, the same thing ঘুরিয়ে ফিরিয়ে এক জায়গা থেকে জিজ্ঞেস করা হয় যে কতটুকু তোমরা বুঝলে। ঠিক আছে, একটা হচ্ছে হেবেস কর্পাস, একটা হচ্ছে ম্যান্ডেমাস, একটা হচ্ছে কুও ওয়ারেন্টো, একটা হচ্ছে প্রোহিবিশন, আর একটা হচ্ছে কার্টিওরারি। তোমরা রিওয়াইন্ড করে দেখে নিও তোমরা যদি কিছু না বুঝে থাকো। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা তোমাদের বলে রাখি, যেমন আর্টিকেল নাম্বার 33। আর্টিকেল নাম্বার 33 আমাদেরকে এটাই বলে যে পার্লামেন্টকে বেসিক্যালি একটা শক্তি দেয়। আর্টিকেল নাম্বার 33 কি শক্তি দেয়, যে মানে যে ফান্ডামেন্টাল রাইটস যে আর্মড ফোর্সেস, পুলিশ ফোর্সেস বা ইন্টেলিজেন্সের ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল রাইটসের যে অ্যাপ্লিকেশনটা আছে, ইন কেস অফ ইমার্জেন্সির সময় যে ফান্ডামেন্টাল রাইটসের যেটা অ্যাপ্লিকেবল হয় ইন কেস অফ আর্ম ফোর্সেস, পুলিশ বা ইন্টেলিজেন্স, ইন কেস অফ ইমার্জেন্সি, ওটাকে মডিফাই করতে পারে পার্লামেন্ট অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 33, বাট অনলি ডিউরিং ইমার্জেন্সি। এটাই আমাদেরকে বলে আর্টিকেল নাম্বার 33, যেটা রিপিট হয় বিভিন্ন পরীক্ষায়। বুঝতে পেরেছো? তোমরা লিখে রাখো, আমরা মুছে দিচ্ছি। যদি কিছু মিস করে থাকো রিওয়াইন্ড করে তোমরা দেখে লিখে নিও। আমরা কিন্তু ঠিক পরীক্ষায় যেগুলো রিপিট হয় ওই জায়গায় কিন্তু মানে ওই জায়গাগুলো তোমাদের পড়াচ্ছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 353 না, অ্যাকচুয়ালি এটা 352 হবে। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 353 পরীক্ষায় আসে না, 352 তোমাদের মনে রাখতে হবে। আর্টিকেল নাম্বার 352 বলে যে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করতে পারে কি ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে। মনে রাখবে যখনই প্রেসিডেন্ট কোনো ইমার্জেন্সি ডিক্লেয়ার করে তখন কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ড থাকে ডিউরিং ইমার্জেন্সি। এটা কতবার যে এসছে যে প্রেসিডেন্ট যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে, দিস ইজ আন্ডার হুইচ আর্টিকেল? মনে রাখবে আর্টিকেল নাম্বার 352। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি নেক্সট আর্টিকেল নাম্বার 34। আর্টিকেল নাম্বার 34ও আমাদেরকে বলে যে ফান্ডামেন্টাল রাইটস তোমাদের রেস্ট্রিক্ট করা থাকবে সিটিজেনদের, ভারতীয় নাগরিকদের, যখন মার্শিয়াল ল যখন চালু থাকবে তখন ফান্ডামেন্টাল রাইটস রেস্ট্রিক্ট করা থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট আর্টিকেল নাম্বার 35A। আর্টিকেল নাম্বার 35A বলে যে মানে জম্মু অ্যান্ড কাশ্মীরের লেজিসলেচার নিয়ে কথা বলে। আর্টিকেল নাম্বার 35A বলে যে জম্মু অ্যান্ড কাশ্মীরের যারা পার্মানেন্ট রেসিডেন্ট হবে,
এগুলোর যে বিভিন্ন প্রভিশনস আছে ওইগুলোর ব্যাপারে আর্টিকেল নাম্বার 35A তে লেখা অ্যাবাউট জে-এন্ড-কেস লেজিসলেচার টু ডিফাইন পার্মানেন্ট রেসিডেন্টস। জম্মু অ্যান্ড কাশ্মীরের পার্মানেন্ট রেসিডেন্ট হতে গেলে অ্যাকর্ডিং টু দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর লেজিসলেচার কি কি প্রভিশনস হতে হবে যাতে করে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া যায়, সমস্ত প্রভিশনসগুলো লেখা আছে কনস্টিটিউশনের আর্টিকেল নাম্বার 35A তে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এগুলো খুব খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, বারে বারে পরীক্ষাতে রিপিট হয়, তার জন্য আমরা 4টে আর্টিকেল তোমাদের পড়িয়ে দিলাম। লাস্ট ভিডিওটাকে দেখে নিও, ওটাতেও কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু আমরা কিছু শেয়ার করেছি তোমাদের সাথে, বিভিন্ন ইম্পর্টেন্ট আর্টিকেলস বা যেগুলো তোমাদের পরীক্ষাতে রিপিট হয়। ঠিক আছে, নেক্সট মনে রাখবে ফান্ডামেন্টাল রাইটস যেগুলো শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনদের জন্য অ্যাভেলেবেল আছে, দেখে নিও তোমরা আগের ভিডিওতে 15, 16, 19, 29, 30 এগুলো শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য। এই মানে কি বলবো, মানে এগুলো বেসিক্যালি মানে আর্টিকেল নাম্বার আমরা বলছি। ঠিক আছে, এগুলো বেসিক্যালি অ্যাভেলেবল আছে অনলি টু দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস যেগুলো বোথ ইন্ডিয়ান প্লাস ফরেনারদের জন্য অ্যাভেলেবেল আছে ওইগুলো হচ্ছে 14, 20, 21, 21A, 22। ঠিক আছে, 22 পরীক্ষাতে আসতে পারে 23। তাহলে আমি সুন্দর করে লিখে দিই, যেগুলো ইন্ডিয়ানস প্লাস ফরেনার্স বোথ মানে বোথ ক্যান অ্যাভেল দিস ফান্ডামেন্টাল রাইটস অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কোনগুলো? 14, 20, 21, 21A, 22, 23, 24, 25 আর 29 অনলি টু শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনদের জন্য, নট ফর ফরেন সিটিজেন। কোন কোন ফান্ডামেন্টাল রাইটসগুলো অ্যাভেলেবল আছে হুইচ ইজ ইনস্ক্রাইবড আন্ডার আর্টিকেল নাম্বার 15, 16, 19, 29 and 30। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা খাতায় কিন্তু নোট ডাউন করে লিও, সবগুলো কিন্তু পরীক্ষাতে কিন্তু বারবার কিন্তু জিজ্ঞেস করে, রিটস থেকে স্পেসিফিক্যালি তোমরা কোশ্চেন পাবেই, তোমরা চ্যালেঞ্জ দিয়ে দেখে নিও। আচ্ছা, নেক্সট আমরা ছোট্ট একটা জিনিস বুঝি, আজকের ক্লাসটা শেষ করছি, একটু সময় কম। রাইট টু ইনফরমেশন। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, আর্টিকেল নাম্বার 6 আর 7, আর্টিকেল নাম্বার 6 আর 7 আমাদেরকে এমন কিছু রাইটস বা অধিকারের কথা বলে যেগুলো সেই সমস্ত সিটিজেনদের কাছে আছে বা থাকে যারা নাকি পাকিস্তান থেকে মাইগ্রেট করে ইন্ডিয়াতে এসছে। পাকিস্তান থেকে মাইগ্রেট করে যারা ইন্ডিয়াতে এসছে ওদের কি কি অধিকার থাকবে, বিভিন্ন অধিকারের প্রভিশনসগুলো কি কি, ওইগুলো আমাদেরকে বলে আর্টিকেল নাম্বার 6 and 7 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখবা, আর্টিকেল নাম্বার 8 নাম্বার আর্টিকেল আমাদেরকে সিটিজেনদের সেই সমস্ত অধিকারের ব্যাপারে বলে যেই সমস্ত ইন্ডিয়ান সিটিজেনরা রিসাইডিং আউটসাইড, অরিজিনালি দে আর ইন্ডিয়ান সিটিজেন্স বাট দে আর স্টেইং আউটসাইড দ্য কান্ট্রি বিকজ অফ জব, স্টাডিজ অর সাম আদার পারপাস, ওদের কি কি রাইটস আছে অ্যাজ দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, ওই রাইটসগুলো আমাদেরকে বলে আর্টিকেল নাম্বার 8। ঠিক আছে, আর আর্টিকেল নাম্বার 6 and 7 আমাদেরকে সেই সমস্ত রাইটসগুলো বলে যেগুলো সেই সমস্ত সিটিজেন্সদের কাছে আছে দোজ হু হ্যাভ মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান ডিউ টু সাম রিজনস। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার তোমরা জেনে রাখো রাইট টু ইনফরমেশন, যেটাকে আমরা শর্টকাটে বলে আরটিআই। আরটিআই একটা মনে রাখবে লাগু আছে কবে থেকে, ফ্রম 12th October 2005। 12th October 2005 তোমরা যদি বলতে চাও যে when this was enacted in the year 2005। ঠিক আছে, মনে রাখবে আরটিআই কিন্তু ফান্ডামেন্টাল রাইট না, এটা কোশ্চেন কিন্তু আসতে পারে। ঠিক আছে, রাইট টু ইনফরমেশন কিন্তু আছে কার কাছে অধিকার আছে, এটার ইনফরমেশন কমিশনের কাছে যেটা সেট আপ করা হয়েছে। ঠিক আছে, রাইট টু ইনফরমেশন কিন্তু ফান্ডামেন্টাল রাইট না, কিন্তু যদি যেই কমিশনের মানে যেখানে তুমি কি বলবো মানে যেখানে তুমি কোনো ইনফরমেশন জানতে আরটিআই অ্যাপ্লিকেশন তুমি ফাইল করবে 10 টাকা দিয়ে, ওখান থেকে যদি কোনো ডিলে হয়, একটা ওখানে লিমিট আছে, ওটা নিয়ে একটা বড় এখানে স্টাডি তোমাদের আছে একটা, ওটা আমি বলে দেবো। 30 days 45 ডেজের একটা টাইম লিমিট আছে, ওই টাইম লিমিটে যদি তোমার আরটিআই রিপ্লাই না দেয়, ওই বডি যেখানে তুমি আরটিআইটা করবে, অ্যাপ্লিকেশনটা করবে, তার জন্য কিন্তু পেনাল্টি কিন্তু আছে। ঠিক আছে, জবাব দিতে হবে যে কেন দেরি হলো। কিন্তু রাইট টু ইনফরমেশন ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট। বুঝতে পেরেছো? সো আশা করি তোমরা সবাই আজকে যা যা আমরা পড়ালাম এগুলো তোমরা, আচ্ছা আরেকটা জিনিস মনে রাখো, যেহেতু এই জিনিসটা বললাম লাস্ট, ঠিক আছে, এটা অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করে, রাইট টু ভোট। রাইট টু ভোট কিন্তু ফান্ডামেন্টাল রাইট না, রাইট টু ভোট হচ্ছে কি লিগেল রাইট। রাইট টু ভোট হচ্ছে লিগেল রাইট, নট এ ফান্ডামেন্টাল রাইট। তেমনিভাবে রাইট টু ইনফরমেশন ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট, কিন্তু যদি রাইট টু ইনফরমেশন মানে যে ইনফরমেশনটা চাওয়া হয়েছে ওটা যদি তুমি না পাও উইদিন দ্য স্পেসিফাইড টাইম লিমিট, দেন দ্য কনসার্ন ডিপার্টমেন্ট যেখানে তুমি আরটিআই অ্যাপ্লিকেশনটা জমা দিচ্ছ, দে উইল বি মানে কি বলবো, দে উইল বি ফাইন্ড, বা ওদের কিন্তু পেনাল্টি দিতে হবে বা ওদের জবাব দিতে হবে যে কেন টাইম ফ্রেমের মধ্যে তোমার আনসারটা দেওয়া হয়নি।
বুঝতে পেরেছো? সো আশা করি তোমরা রিডস বুঝতে পেরেছো, ইম্পর্টেন্ট পয়েন্টস কিছু বুঝতে পেরেছো, ফান্ডামেন্টাল রাইটসের আর রাইট টু ইনফরমেশনটা তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, আজকে এতটুকুই থাক। কিছু আর্জেন্ট কাজ আছে, ম্যাক্সিমাম শেয়ার করে দিও এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু-বান্ধব, ফ্রেন্ডস, সবাইকে গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি পিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি ত্রিপুরা, গ্রামীণ ব্যাংক, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি2, ডেন্টাল কলেজ, ট্রাইবাল ওয়েলফেয়ার সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চ্যানেল তুমি এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি রুমকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।